তীরে তরি নিতে পারবে না, মাঝপথে ডুবাবে বিএনপি। এখন এটা তাদের অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমি বললাম এখনো সময় আছে। আমরা প্রথম থেকে কেন বলছি, যাতে ওই কাজগুলি থেকে বেরিয়ে আসেন। আর আমাদের রাজনীতিবিদদের দেখছি যখন তার পক্ষে না যায় তখন সে সংবিধানের দোহাই দেয়। হাসিনাও দিচ্ছে এরকম, কোনো কাজ করতে গেলে বলছে সংবিধানে এটা নাই, আবার সংবিধানের বহির্ভূত কাজ কিন্তু করতেছে। তো এখন এই গভর্নমেন্ট যদি সংবিধান ধরে, তাহলে এই সংবিধানের বৈধতাই তো থাকে না। তাহলে এখন এখন নেসেসিটি, অনেক সময় নেসেসিটি নো লস একটা কথা আছে, প্রয়োজন, কিন্তু সেটা কি বারবার ঘটবে? এখানে অনেক সময় প্রয়োজনের জন্য অনেক সময় আইনকে উপেক্ষা করা হয়, কিন্তু সেটা তো বিশেষ বিশেষ ক্ষেত্রে, সব ক্ষেত্রে তো এটা করা যায় না। সংবিধান যদি মানতে হয়, সংবিধান তো আর কোরআন বাইবেল না। তো এখন যেহেতু সংবিধান মানে নাই, এখন মাঝামাঝি এসে সংবিধান মানতেছে, আবার যেটা তাদের পক্ষে, যারা তারা তাদের ডিজায়ার অনুসারে তখন সংবিধানের দোয়াই দেওয়া হচ্ছে। বাস্তবতা হলো তাদের জন্মই তো হয়েছে সংবিধানের বহির্ভূত, তত্ত্বাবধায়ক সংবিধানের বহির্ভূত। তো সুতরাং এখন এগুলি সংবিধানের কথা বললে তো হবে না। এখন সংবিধানের যে বহুবার এই সংবিধান কাটাছেড়া হয়েছে, হ্যাঁ, তো সংবিধান কাটাছেড়া হয়েছে। আবার এই যে সরকার যে এখন নিয়োগ দিচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, কিন্তু এর আগে সরকার আসার আগে কিন্তু সমালোচনা করছে যে চুক্তিভিত্তিক কাদেরকে দেওয়া হয়, চুক্তিভিত্তিক কারা নেয়, যে নেয় ওরা যখন সরকারের অভিপ্রায়টা বাস্তবায়ন করবে। এটা ডেলি লেবারের মতো, এবং এটা এমন কোনো বিশেষজ্ঞ না যে এটা এক্সপার্ট, এটা কি না আইটি বিশেষজ্ঞ, বিমান আবিষ্কার করছে, ভ্যাকসিন আবিষ্কার করছে, এই ধরনের লোকের পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে এক্সটেনশন দিতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা বেসের টপ 20-30-র মধ্যে কেউ নাই এখন যারা চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, এবং কেউ কোনো ভালো মন্ত্রণালয়ে কোনো ডিপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ছিল না, এমন লোকেরা রাস্তা থেকে ধরে আনি চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে। তাহলে চুক্তিভিত্তিক নিয়োগ দিলে এটা রাষ্ট্র এবং জনগণ এদের উপেক্ষা, এরা ওইদিকে তাকাবে না, তাকাবে তার চাকরির নিয়োগকর্তার দিকে তাকাবে, নিয়োগকর্তা কী চায় তার অভিপ্রায় বাস্তবায়ন করবে। তাহলে এটা রাষ্ট্র জনগণ এখানে উপেক্ষিত হবে। আর এখানে ওরা মেধার দক্ষতার দিকে তো আগে, যেমন আমি প্রিন্সিপাল সেক্রেটারি 85 তার সিরিয়াল, তার গ্রেডেশনে আমি প্রত্যেকটার গ্রেডেশন জানি, কে কত নম্বর সিরিয়াল আছে, কে কোথায় যায় কি দুর্নীতি করছে। হ্যাঁ, একদিন তারেক সাহেব আমার সাথে বসুক, আমি দেখাই দিব তাহলে আপনি এই লোকগুলির কিসের ভিত্তিতে নিছেন। আপনার প্রতি কোনো কারণে যদি অবলাইজ থাকেন, তাহলে আপনি অন্য মন্ত্রী বানাই দেন। তাহলে এখানে আপনি 10 জনকে 7 জনকে একটাকে যদি চুক্তিভিত্তিক নিয়োগে 7 জনকে বঞ্চিত করা হয়, কিন্তু আপনারা তো বঞ্চিতের বিরুদ্ধে কথা বলছেন। তাহলে রেগুলার যে লোকটা সচিব হবে, একটা সচিবের চুক্তিভিত্তিক দিলে এডিশনাল সেক্রেটারি হইতে পারবে না, জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি হইতে পারবে না, আবার ডিপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হইতে পারবে না। তাহলে একটাকে আপনি চুক্তিভিত্তিক, আপনি কোনো কারণে তার প্রতি আছেন, সেই জন্য তার নিয়োগ দিয়ে আরও 8 জনকে আপনি বঞ্চিত করলেন। তো আপনি তো আগে তো এটা নিয়ে বিপক্ষেও কথা বলছেন, হাসিনা যখন চুক্তিভিত্তিক নিয়োগ দিছে। তারপরে এখন আপনি নিয়োগ দিচ্ছেন, আপনি দেন যদি বিশেষ ক্ষেত্রে কোনো লোক আর পাওয়া যাচ্ছে না, ডাক্তার পাওয়া যাচ্ছে না, তাহলে অন্তত মেধার তালিকা যদি 10-এর মধ্যে থাকে ওদেরকে নেন। তাহলে আপনি 85 জন আপনি প্রিন্সিপাল সেক্রেটারি কী করে করলেন? আপনি হোম সেক্রেটারি করলেন কততম, সে তো কোনো একটা ভালো পোস্টিং পায় না কোনো জায়গায়। তো এটাও বলতেছি, আমরা এখন বললে, এখন এরা অনেকে আমাদের বন্ধু বান্ধব, হয়তো ওনারা মনে কষ্ট পাবে এই কথা বললে, আমি উদাহরণ হিসেবে বলছি, ওরা ব্যক্তিগতভাবে উদাহরণ বলে না। তাহলে আপনি প্রতিটা গতিতে, নিজস্ব গতিতে চলুক, প্রশাসন গতিতে চলুক, পুলিশের গতিতে, এটা চলতেছে না তো। আগে সমালোচনা করছে যেটা, এখন সেই কাম এরা একই কাম করতে আছে। তাহলে আপনি এটার আউটপুটটা কী পাবেন? অর্থাৎ এটাতে কোনো গতি আসবে না, দুর্গতি আসবে। কারণ এরা তো এত বছর চাকরি করে রিটায়ার করে তো কোনো গতি আনতে পারে না প্রশাসনে। তাহলে এখন আবার তাদের চুক্তিভিত্তিক দায় নিয়ে আনে, রাস্তার থেকে ধরে আনে, আবার চুক্তিভিত্তি দিয়ে হচ্ছে 1 বছর 2 বছর দেওয়া হচ্ছে। তাহলে এইখানে দুর্গতি ছাড়া কি গতি বাড়বে? তারা অতীতে তো কোনো গতি দেখাইতে পারে না প্রশাসনের কী করছে। যারে চুক্তি দেওয়া হচ্ছে তারে সামনাসামনি প্রকাশ্য মিডিয়ার সামনে বলেন যে আপনি জাতির স্বার্থে বা বিএনপির স্বার্থে 5টা কাজ করছেন, দেখান থেকে উল্লেখ করার মতো, তারা 5বার এক্সটেনশন দেন। তো এখন আমরা বলতেছি একটা, করতেছি আরেকটা, এতে বোঝা যাচ্ছে তীরে তরি নিতে পারবে না, মাঝপথে ডুবাবে বিএনপি। এখন এটা তাদের অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমি বললাম এখনও সময় আছে। আমরা প্রথম থেকে কেন বলছি, যাতে ওই কাজগুলি থেকে বেরিয়ে আসেন। আর পলিটিক্যালি অনেক এক্সপিরিয়েন্স এখন আছে, মধুদ্দের সাহেবের মতো, কাজী জাফরের মতো, বিজন চৌধুরীর মতো লোক নাই। তাইলে আপনি যে আপনার ক্রাইসিস ফেস করতে গেলে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আপনি একটা ফিগার দেখান দেখি, মন্ত্রী মিশনের মধ্যে একটা দেখাক দেখি যে এরা ওরকম ক্রাইসিস ফেস করার মতো যোগ্যতা সম্পন্ন লোক আছে যাদের ক্যাবিনেটে সমাগম করা হয়েছে। তো তাহলে আপনি তুরে নিতে পারবেন না, সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা দোয়া করি আপনার তীরে তরি নেন, আপনার মেয়াদ পূর্ণ করেন, কিন্তু আপনাদের কার্যকলাপে মনে যাচ্ছে আপনি গাছের মাথায় বসে গোড়া কাটলে তো পড়ে যাবেন, এটা বোঝা যায়। এটার জন্য কোনো বিজ্ঞানী হওয়া লাগে না। আপনি নিজে তো আত্মহত্যা ইয়ে করতেছেন, আপনি এগুলি কেন আনতেছেন? এরা কি ক্রাইসিসের সময় থাকবে? অতীতের ক্রাইসিসের সময় তো ছিল না আপনার সাথে। আপনি যখন দুধ দিন, আপনার মায়ের টেলিফোন ধরে নাই, এবং এমন লোক তো আমি ছিলাম ওই বাসায়, ধরে নাই টেলিফোন।
এবং বাবরেরা এসে গালাগালি করছে আমার সাথে এক বাসায় দাওয়াত, আলতাফ সাহেব ছিল, বাবর সাহেব, তারপরে মেজর কামরুল ছিল। আমার কাছে শুনতে চাই, যেহেতু আমি আগে অ্যাডভান্স বলছিলাম যে এইগুলি বেগম জিয়ার কোনোদিনও প্রধানমন্ত্রী হবে না, থাকতে বলছিলাম। হ্যাঁ, এই যে মিলন সাহেব ছিল, মিলন সাহেবও ছিল ওটা, এর মধ্যে আমি যখন এই কথাগুলি বলি। নিতা রায়চৌধুরী ছিল, এখন মন্ত্রী, জিজ্ঞাসা করতে পারেন আপনারা। বলছি আর আসবে না উনি, আর ওনাকে আর ক্ষমতা আনা হবে না, উনি জনগণে ইয়ে করবে না, কারণ আনা হবে না, প্রক্রিয়াটা ওইভাবে চলে যাচ্ছে। তারপরে তো ঘটে গেল। তারপরে এর মধ্যে বাবর সাহেব, উনি সবাই জানে যে বাবর সাহেব আর মন্ত্রী হইতেছি হচ্ছে, মরিয়াটাকে পার্টি দিলেন, আমাকে ডাকলেন দাওয়াতে, আমি গেলাম, ওখানে সব আছে। তা আমি আমার জিজ্ঞাসা করতেছি, বাবর সাহেব এখন বলেন তো কী হবে, আপনি তো আগের কথাগুলো তো ফলে গেছে। আমি বললাম আপনি তো অ্যারেস্ট হচ্ছেন। তখন মিলন সাহেব আমাকে বলে না না না, মিলন সাহেব চাচ্ছে না, যেহেতু আমার ঘনিষ্ঠ বন্ধু, সে চাচ্ছে না আমি ফ্লপ করি। তো বলে যে না তাহলে আচ্ছা আপনি বলেন, আমার জিজ্ঞাসা করছেন কেন, তো আপনি তো বিশেষজ্ঞ, আপনি বলেন। তখন বাবর সাহেব এরা বলতেছে না 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 উনি বলুন। তখন আমি ওনারে বলছিলাম, এই যে আমাদের ইয়ে ছিল খৈয়াম সাহেব, খৈয়াম সাহেব কী বলবো, আমি পালান তাড়াতাড়ি, ভাগেন এখান থেকে, ওই মান্নান ভুইয়ার কোনো কিছুই হবে না। তারপরে ডাক্তার সালাউদ্দিন ছিল, সালাউদ্দিন হুজুর আমি কী করবো, আমার হুজুর ডাক্তার, তখন ওই যেহেতু কথাগুলি ফলে গেছে, আমি বল ভাগেন তাড়াতাড়ি, কোথায় যাবো, মালয়েশিয়া চলে যান, এই যে এখন তো সাভার এসে উনি এমপি, আমি তো নাম মেনশন করে কোট করে বলতেছি। তো আমরা তারেক সাহেবকে বলতেছি, আপনার বিভিন্নভাবে আপনার সাথে আমার পারিবারিকভাবে বিভিন্ন রকমের আমার ইয়ে রয়েছে, অবদান আছে আপনাদের প্রতি, এবং জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান হওয়ার জন্য আমার কিছুটা আমার পরিবারের অবদান আছে, সেটা আরেক সময় আমি মিডিয়াতে বলবো। তারেক সাহেবের পাসপোর্ট হয় না, সেটা তো আমি করাই দিলাম, যার জন্য এক্সপ্রেশন কল হইলো, হাসিনা এক্সপ্রেশন কল হলো, কেন করলো? আমি বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা তার ফান্ডামেন্টাল রাইটস, আমি দুজনের পাসপোর্টের নবায়ন করাই দিছি, একটা হলো উনি, আরেকটা হলো লিটন, ওই যে কী যেন সরাকার লুপ্ত রহমান রিটন, তারা করেছে। এরপরে এক্সপ্রেশন কল হয়েছে আমার কাছে, এখন পত্রিকা, তখন নিউজ হয়েছে, আমার স্বরাষ্ট্র সচিব বলে আপনার কথা করলাম, এখন তো আমার চাকরি যায়। আমি যে আপনি বলেন তো, রশিদ ফারুক আপনার বাপের হত্যাকারীকে তো আপনি মেডিকেল ফ্যাসিলিটি দিচ্ছেন, তার তো পিটাই মারেন নাই। তারেক সাহেবের ফান্ডামেন্টাল রাইট, তার সাথে যদি অন্যায় করে তার বিচার হবে। ওই সময় আমরা পাসপোর্ট আমার রিকোয়েস্ট করা হয়েছে, আমি মিডিয়ার দায়িত্ব নিয়ে করতেছি। ওই সময় প্রথম আলোতে নিউজ হয়েছে, আমাকে আমাকে শ্রদ্ধা জড়াই, সচিবের জড়াইয়া। তা আমরা কোনো ফায়দার জন্য তো বলতেছি না, তার সাহেবকে বলতেছি দয়া করে ভুল বুঝবেন না, অতীত দেখছেন, আমরা আমাদের কার্যকলাপগুলো দেখছেন। আপনি জানেন আবুল খায়ের মুসরুদ্দিনের কী অবদান ছিল আমার বাইরা, আপনার বাপে দাওয়াত দিছে, আপনারা তখন হাটে আসে ডাইনিং টেবিলে পাঠিয়েছিলেন। আমি আপনাকে বলতেছি, আপনি জানেন আবুল খায়ের মুসরুদ্দিন আমার বাইরা কিন্তু কী অবদান ছিল আপনাদের জন্য, আপনারা জানেন ভালো করে। তা আমরা করতেছি কি, আমরা ন্যাশনালিস্ট পার্টিকে আমরা চাই যে আপনারা ভালো করে, আমরা ভুল করেন না। আমি আমার সন্তানের ভুল ধরে দিই, এর অর্থ এটা না আমার সন্তানকে ভালোবাসি না। তো সুতরাং ভুল বুঝবেন না, এটা পজিটিভলি নেবেন, আপনি সংশোধন করেন, এখনও সময় আছে, বহু সামনে আছে। আপনি যোগ্য এই আপনি ক্যাবিনেট ছোট করেন, যোগ্য লোকের যারা দুর্যোগ অবস্থা, দুর্যোগকালীন 11 নম্বর মহাবিভেদ সংকট বঙ্গবর্ষ পাড়ি দিতে পারে, এর মাঝি খুঁজে বাইর করেন। আপনারা যারা তোয়াজ করে তাদেরকে আনবেন না, তোয়াজকারীরা দেখছেন বিপদের সময় সংস্কারবাদী হয়েছে। সুতরাং আপনি এখনও হয়তো আপনার মনে এটা আছে যে আপনি এদেরকে ট্রায়াল বেসিসে দিয়েছেন, 6 মাসের মধ্যে এদেরকে সবগুলি পত্রপাঠ বিদায় করবেন, সেই ধরনের খবর আমরা পাইতেছি। তো যাই হোক, যত তাড়াতাড়ি করবেন তত আপনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। ধন্যবাদ।